নীলিমা দেবীর ছোট ছেলে রবির বিয়ে রুক্মিণীর সাথে হয়েছে। নতুন বউকে নিয়ে বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজন সবাই মিলে গোল হয়ে বসে গল্প করছে। এমন সময় অলকা দেবী বলেন, যাই বলো দিদি, বিয়ে হয়েছিল তোমার বড় ছেলে অঞ্জনের। সারা বিয়েতে ছেলে শুধু বৌমাকেই দেখে যায়। বৌমার দিক থেকে সে তো নজর ফেরাতেই পাচ্ছিল না। তাই নাকি আন্টি? কই, আমি তো লক্ষ্য করিনি। আরে বাবা, তুই তো কাজে ব্যস্ত ছিলিস, তুই ওসব লক্ষ্য করবি কি করে? এখানে তো মেয়ে মহলে সবাই খুব হাসাহাসি করছিল, আমরাও কম রাগিয়েছি। কিরে অঞ্জন, সবকিছু ভুলে গেলি নাকি? এই চুপ করো তো, তোমার কি লজ্জা শরম নেই নাকি? সবার সামনে এসব কথা বলছো? দাদা, তুই কিন্তু একদম অস্বীকার করতে পারবি না। মা একেবারে ঠিক কথাই বলেছে। তুই বিয়েতে সারাক্ষণ বৌদিকে এভাবেই দেখছিলিস। আমার কাছে ছবি আছে, আমি এখনই সবার সামনে প্রমাণ করে দিতে পারবো। এই চুপ করো তো, তোমার কি লজ্জা শরম নেই নাকি? সবার সামনে এসব কথা বলছো? ও বাবা, তুমি দেখবে সেটা ভালো, আর আমি বললেই সেটা খারাপ? আচ্ছা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? তুমি তো নিজের বউকেই দেখেছো, এমন কোনো অন্যায় করোনি, বুঝলে? তাছাড়া বৌদিকে এত সুন্দর দেখতে, তোমার জায়গায় যে কেউ হলে এরকমই করতো, কি বলো? সে তো 100 বার। আমাদের বড় বৌমাকে দেখতে একেবারে পরীর মতো। মুখে যেমন গ্লেজ তেমনি মিষ্টি হাসি সবসময় মুখে লেগেই আছে। ওকে তো এমনিতেই ভালো লাগে। শাড়ি চুড়িদার যাই পরুক না কেন, সবকিছুতেই ওকে খুব ভালো মানায়। হ্যাঁ, এ কথা তুমি ঠিক বলেছো দিদি। আমরা যখন প্রথমবার বড় বৌমাকে দেখতে যাই, আমি তো ওর বাবা মার কাছে 2 দিনের সময় চেয়েছিলাম। সে কথা শুনে আমার বড় ছেলের কি রাগ। ঘরে এসে আমাকে বলে, তুমি এভাবে 2 দিনের সময় চাইলে কেন? সঙ্গে সঙ্গে তো হ্যাঁ বলে দিতে পারতে। কোথায় যদি তারা আবার অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করে দেয়, তখন কি হবে? তাই নাকি? এই কথাটা তো আগে জানতাম না। হ্যাঁ রে অঞ্জন, তুই কি এই সব করে বেড়াতিস? তা বৌমাকে পাওয়ার জন্য আর কি কি করেছিলিস শুনি? এমন সময় হাতে চায়ের কাপ নিয়ে বড় বৌমা অর্থাৎ বন্দনা সেখানে আসে। তাকে দেখে বিদিশা বলে, এই যে বৌদি এসে গেছে। এতক্ষণ তোমাকে নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল। তোমার বিয়ের সময় দাদা কিভাবে হাঁ করে তাকিয়েছিল, সেসব কথাই হচ্ছিল। আচ্ছা, তোমরাও কি বলো তো? আজ আমার দেওরের বিয়ে হয়েছে, নতুন বউ বাড়িতে এসেছে, তোমরা ওর কথা বাদ দিয়ে আমার কথা নিয়ে গল্প শুরু করে দিলে। এই সত্যি তো ছোট বৌদি, তুমি আবার এসব কথা নিয়ে কিছু মাইন্ড করো না। সরি, আমরা তোমার কথা একদম ভুলে গিয়েছিলাম। তবে আজকে তোমাকেও খুব সুন্দর লাগছে। যাই বলিস আর তাই বলিস, বড় বৌমাকে দেখে আর কারোর দিকে নজরই যায় না। আজকে তো মিনু দিদি, শোভা দিদি সবাই বলছিল বড় বৌমাকেই যেন বউ লাগছে। দেখলে তো বড় বৌদি, বড়দা এখনো তোমার প্রতি লাট্টু হয়ে আছে। দাদা বৌদিকে যখন নতুন বউ লাগছিল, তখন তো তোদেরও আর একবার বিয়েটা করে নেওয়া উচিত ছিল। আবার একবার শুভ দৃষ্টিও হয়ে যেত, কি বলো? এভাবেই সবাই বড় বৌমার রূপের প্রশংসা করে এবং অঞ্জনও তার বইয়ের দিক থেকে চোখ ফেরায় না। এদিকে রুক্মিণী সবকিছু দেখছিল। তার মনে এই কথাটা গেঁথে যায় যে তার বড় জা নিজের রূপের জন্য তাদের পরিবারের সবার প্রিয় হয়ে উঠেছে। তাকেই পরিবারের জায়গা করে নেওয়ার জন্য নিজের রূপচর্চা শুরু করতে হবে। 3 দিন পর নীলিমা দেবী নতুন বৌমার প্রথম রান্নার অনুষ্ঠান রাখে। আগের দিন রাতের বেলা তাকে বলেন, ছোট বৌমা, কালকে 8টার মধ্যে তুমি তৈরি হয়ে যাবে, কারণ কাল তোমার প্রথম রান্নার অনুষ্ঠান। আগে তোমাকে সবকিছু রান্না করতে হবে, তারপর মিষ্টি কিছু রান্না করে মন্দিরে পুজো দিতে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ মা, আমি সকাল সকাল তৈরি হয়ে নেব। পরের দিন সকালবেলা রুক্মিণী ঘুম থেকে ওঠে এবং সেজেগুজে তৈরি হয়ে নেয়। তারপর সে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজেকে দেখে মনে মনে বলে, মুখটা যেন একটু বেশি ফ্যাকাশে বলে মনে হচ্ছে। এক কাজ করি, একটু মুখে ফেস প্যাক লাগিয়ে স্কিনটাকে একটু ঠিকঠাক করে ফেলি। এরপর সে মেকআপ ধুয়ে আবার মুখে ফেস প্যাক লাগায়। তার প্রায় 45 মিনিট পরে ফেস প্যাকটাকে ধুয়ে আবার সেজেগুজে তৈরি হয়ে নেয়। তখন তার মনে হয়, ইস, চোখের তলাটা আগের মতোই কালো লাগছে। এ বাবা, এরকম ভাবে কেউ দেখলে ভাবে আমার চোখে ডার্ক সার্কেল পড়ে আছে। না, এটাকে আগে ঠিক করতেই হবে। চোখে সিরাম লাগিয়ে একটু রেস্ট করি, তাহলে আর হয়তো বোঝাই যাবে না। এই বলে রুক্মিণী আবার সব মেকআপ তুলে ফেলে আর চোখের নিচে বিভিন্ন রকমের সিরাম লাগিয়ে পাখার তলায় আধ ঘন্টা ঘুমিয়ে থাকে। তারপর আবার তার মনে হয় যে একটু ফেস ম্যাসাজ করা দরকার। এভাবে যেখানে তার 8টায় রেডি হয়ে যাবার কথা, সেখানে 11টা বেজে যায়, তাও সে নিচে নেমে আসে না। তখন রবি তার কাছে গিয়ে বলে, আরে রুমকি, তুমি এখনো রেডি হলে না? ওদিকে কিন্তু মা খুব রেগে যাবে। 11টা বেজেও গেছে, সবাই এসেও পড়বে।
তুমি কখন তৈরি হবে শুনি? আর কি মুখে এত মেকআপ করেছো কেন? তুমি তো বাড়িতেই থাকবে, এত মেকআপ করার কি আছে? কি দরকার মানে? আমি তো নতুন বউ, ভালো করে মেকআপ না করে গেলে সবাই দেখে কি ভাববে বলো তো? বলবে এই দুদিনের বউ, তাও আবার এরকম ফ্যাকাশে। আমি মাত্র আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নিচে যাচ্ছি, তুমি চলো। এদিকে নীলিমা দেবী প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বন্দনার সামনে এসে বলেন, বড় বৌমা, ছোট বৌমা এখনো নেমে আসেনি কেন? আমি তো ওকে কালকে এত করে বুঝিয়ে বললাম যে 8টার মধ্যে যেন তৈরি হয়ে নেয়। এখন 11:30 বাজে, সব লোকজন চলে এসেছে। ও রান্না করবে কখন আর পুজো দিতে যাবে কখন? মা ওর এইসবে বিয়ে হয়েছে, এক্ষুনি ও এত কিছু মেনটেন করতে পারে বলুন? আপনি চিন্তা করবেন না, রান্না বান্না আমি সবকিছু করে নিয়েছি, শুধুমাত্র ভোগের পায়েসটা বাকি। রুক্মিণী এসে পায়েসটা করে নিলে তারপর আমরা পুজো দিতে বেরিয়ে পড়বো, বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, তুমি ছিলে বলে তো এসব করে দিলে, না হলে কে করতো বলো তো? প্রথম অনুষ্ঠান, তাও এরকম করলো। এইসব গাফিলতি না আমার একেবারে পছন্দ নয়। ছোট বৌমাকে এসব কথা বলে দিও তুমি। মা প্লিজ, আপনি এত মাথা গরম করবেন না। ওই তো রুক্মিণী এসে গেছে। রুক্মিণী এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি ভোগের পায়েসটা রান্না করে ফেলো তো। রুক্মিণী বন্দনার সঙ্গে রান্নাঘরে চলে যায় এবং রান্না করতে করতে বলে, আচ্ছা দিদি, মা কি আমার উপর একটু রেগে আছে নাকি বলতো? আমায় দেখে কিছু বললেন না, মানে মুখ ঘুরিয়ে চলে গেলেন। আসলে মা তো সময়ের প্রতি খুব সচেতন, কোনো কাজ একটু দেরি হলে উনি একটু রেগে যান। তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না, পায়েসটা রান্না করো, আমি এক্ষুনি পুজোর সামগ্রী রেডি করছি। কয়েকদিন পর বন্দনা রান্নাঘরে রান্না করছিল, তখন নীলিমা দেবী রুক্মিণীকে ডেকে বলেন, ছোট বৌমা, আমার জন্য 1 কাপ চা করে আনো তো। বড় বৌমা বোধহয় রান্না করছে, তাই ওকে আর কিছু বলছি না। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রুক্মিণী রান্নাঘরে যায় এবং বন্দনাকে দেখে গল্প শুরু করে দেয়। আচ্ছা দিদি, তুমি যে এই আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ রান্না করো, এতে করে তোমার স্কিনে কোনো এফেক্ট পড়ে না? আই মিন স্কিন ড্যামেজ বা ট্যান এসব কিছু হয় না? কই না তো, সেরকম তো কিছু সমস্যা হয় না। হ্যাঁ, তবে বেশি একটু ঘাম দিলে আমি একটু ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিই, ওই 2-3 বার জলে ঝাপটা দিলেই ঠিক হয়ে যায়। ও তাই নাকি? তা ঠান্ডা জলে টেম্পারেচারটা কত থাকে? এমন সময় নীলিমা দেবী এসে বিরক্ত হয়ে বলেন, আরে তুমি এখনো চা বসাওনি? কি নিয়ে এত গল্প শুরু করে দিলে শুনি? 2 মিনিট লাগবে চা করতে, আর 10 মিনিট থেকে এখানে এসে বকবক করছো। না মানে আমি মা, আসলে রুক্মিণী চা করতেই যাচ্ছিল, আমি ওর সঙ্গে গল্প করে দিয়েছিলাম, ও এক্ষুনি চা করে দিচ্ছে। এরপর যতদিন যায় রুক্মিণী তার বড় জায়ের থেকে সুন্দরী হওয়ার স্বপ্ন দেখতে থাকে। কি করে তার স্কিন তার বড় জায়ের মতো মোলায়েম হবে, সেই জন্য সে দিন রাত নানান রকমের চেষ্টা করতে থাকে। এভাবে 2 মাস কেটে যায়। একদিন রুক্মিণী দুপুরের খাবার সময় তার শাশুড়ির কাছে মাছ ভাজা দেয়, যা দেখে তিনি বলেন, ছোট বৌমা, মাছগুলো এরকম ফ্যাকাশে মনে হচ্ছে কেন গো? তুমি কি এতে হলুদ গুঁড়ো দাওনি নাকি? মা আসলে আমি এতে হলুদ দিইনি, হাতে হলুদ করলে না সে হলুদ সহজে উঠতে চায় না, তারপর হাতটা মুখে দিলে মুখটাও হলুদ হয়ে যাবে, আর হলুদ মুখ দেখতে তো খারাপ লাগবে বলুন। মানে কি তুমি রূপচর্চার জন্য রান্না বান্নায় মশলা দেবে না? কি অদ্ভুত মেয়ে রে বাবা! শুধুমাত্র এই কারণের জন্য তুমি এতগুলো মাছ নষ্ট করলে? বড় বৌমা তো কখনো এসব করে না। মা নতুন নতুন বিয়ে হয়ে এসেছে তো, তাই একটু ভুলভাল হয়ে গেছে, পরের বারে আর এরকম হবে না। নতুন বউ কোথায়? আরে বাবা, 2 মাস হয়ে গেল ওই বাড়িতে এসেছে, এখনো যদি কোনো কাজ না শেখে তাহলে পরে কি করবে? আপনি চিন্তা করবেন না মা, সময়ের সঙ্গে সঙ্গে ও সবকিছু শিখে যাবে। পরশুদিন থেকে তোমাদের দুজনের অফিস খুলে যাচ্ছে, তোমরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নাও, এতে করে তোমাদের দুজনেরই সুবিধা হবে, কারোর কাছে কাজের চাপ থাকবে না। নীলিমা দেবীর কথা শুনে রুক্মিণী মনে মনে ভাবে, আমি রান্নাঘরে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না বাবা, তাহলে আমার স্কিনটা কালো হয়ে যাবে, আমি বরং বাইরের কাজগুলো করব। এরপর রুক্মিণী বলে, দিদি তুমি এক কাজ করো, রান্না বান্নার দিকটা তুমি সামলে নাও, আমি ওই কাপড় কাচা, ঘর মোছা, বাকি সবকিছু করে নেব। কিন্তু রুক্মিণী, বাইরের কাজ তো অনেক বেশি, এত কাজ তুমি একা কি করতে পারবে? ও আমার কোনো সমস্যা হবে না দিদি, সব কাজ আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফিক্স থাকলো। বড় বৌমা রান্নার ব্যাপারটা সামলাবে আর ছোট বৌমা বাইরের সব কাজ সামলাবে। রুক্মিণীর মাথায় সুন্দর হওয়ার ভূত এমন ভাবে চেপে যায় যে তার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। 2 দিন ছাড়া সে অনলাইনে বিভিন্ন রকমের দামি দামি প্রোডাক্ট অর্ডার করত এবং সেগুলো অ্যাপ্লাই করত। একদিন সে একটি বড় বাক্স নিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। তাকে দেখে রবি বলে, এত বড় বক্সে কি আছে? ইলেকট্রনিক কিছু জিনিস নাকি? আরে না না, এতে আবার মেকআপ প্রোডাক্ট আছে, একটা নতুন ব্র্যান্ড লঞ্চ হয়েছে, ভালো রিভিউ দেখলাম। আরে ধুর, আগের প্রোডাক্ট গুলো না খুব একটা ভালো ছিল না,
এগুলো তার থেকে অনেক বেশি ভালো। এই তো গত সপ্তাহে কত মেকআপ জিনিস কিনলে, আবার নতুন প্রোডাক্ট? তুমি যা শুরু করেছো আমাকে 6 মাসের মধ্যে ভিখারি বানিয়ে দেবে। রবির কথায় কোনো উত্তর না দিয়ে বিউটি প্রোডাক্ট নিয়ে রুক্মিণী ব্যস্ত হয়ে পড়ে। 15 দিন পর অলকা দেবী নীলিমা দেবীকে ফোন করেন এবং বিদিশার বিয়ের নিমন্ত্রণ করেন। সবাই শুনছো? এ মাসের 19 তারিখে বিদিশার বিয়ে। তোমাদের আন্টি তোমাদের সবাইকে যেতে বলেছে। সবাই সেভাবে তৈরি থেকো। বিয়ে বাড়ির কথা শুনে সবার মনে আনন্দ হয়। বিয়ের দিন যেখানে বন্দনা সকাল সকাল সকলের জন্য খাবার দাবার রেডি করে এবং বাড়ির চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছগাছ করে রাখে, অন্যদিকে রুক্মিণী সকাল থেকে বিউটি পার্লারে গিয়ে বসে থাকে। বিকেল বেলা যেখানে সবাই তৈরি হয়ে তার জন্য অপেক্ষা করে, আর রুক্মিণীর কোনো দেখাই পাওয়া যায় না। এসব কি হচ্ছেটা কি? রবি, তুই কি কিছু বলবি না? ছোট বৌমা কোন সকালে পার্লারে গেছে? বাড়িতে বৌমাদের একটা দায়িত্ব রয়েছে। সেসব দায়িত্ব তো দূরের কথা, সবাই মিলে যে একটা সময়ে বের হব সেই জ্ঞানটুকু তোর বইয়ের নেই। এখন কি আমরা সবাই ওনার জন্য অপেক্ষা করব যে উনি কবে পার্লার থেকে আসবেন আর আমরা ওনাকে নিয়ে তারপর বেরোবো? মা, আপনি একটু মাথা ঠান্ডা করুন। আচ্ছা শোনো না, তোমরা বেরিয়ে পড়ো, আমি ছোটদা আর রুক্মিণী একটু পরে আসছি। বন্দনার কথা শুনে অঞ্জন তার মাকে নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আরো আধ ঘন্টা পর রুক্মিণী সেজেগুজে পার্লার থেকে আসে। রুক্মিণী এত বেশি মেকআপ করেছিল যে তাকে দেখতে অদ্ভুত লাগছিল। রুক্মিণীকে দেখে রবি বলে, এসব তুমি কি বলছো রুমকি? তুমি জানো তোমাকে কতটা খারাপ লাগছে? এক্ষুনি মুখটা ধুয়ে আসো। একদম বাজে কথা বলবে না, আমি জানি আমাকে কত সুন্দর লাগছে, একবারে ফ্ললেস বিউটি। রুক্মিণী, তোমার মেকআপটা না একটু বেশি ওভার লাগছে, তুমি একটু কমিয়ে দিলেই তো পারো। মোটেও না, আমাকে আজ তোমার থেকে না বেশি সুন্দর মনে হচ্ছে। আমি নিজের ছবি সেলফি নিয়ে দেখেছি। দেখো, আর দেরি করো না তো, চলো তাড়াতাড়ি। রুক্মিণী যখন কারোর কথা শোনে না তখন বাধ্য হয়ে তারা রুক্মিণীকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িতে রুক্মিণীকে দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করে। এমনকি কয়েকজন সবার সামনে রুক্মিণীকে অপমানও করে। কেউ তাকে জোকার বলে, কেউ কাঠন। এসব শুনে রুক্মিণীর চোখে জল চলে আসে, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর বন্দনা তার ঘরে গিয়ে তাকে বোঝায়, দেখো রুক্মিণী, তোমার আসল সৌন্দর্য তোমার কাজে রয়েছে, তোমার ব্যবহারে রয়েছে, আর তোমার গুণে রয়েছে। আমি জানি তুমি অনেক ভালো একটি মেয়ে, তাই এসব করে তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি কতটা সুন্দর। বিশ্বাস করো, তুমি যেমন তেমনই খুব ভালো, একদম পারফেক্ট। বন্দনা এভাবে বোঝালে রুক্মিণীর চোখে জল চলে আসে এবং সে বন্দনার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পরের দিন থেকে রুক্মিণী নিজেকে একেবারে পাল্টে ফেলে। সে সকাল সকাল উঠতো এবং শাশুড়ির আজ্ঞা মতো সমস্ত কাজকর্ম করত এবং বাড়ির সবার খেয়াল রাখতো। ধীরে ধীরে রুক্মিণী বন্দনার মতো সবার প্রিয় হয়ে ওঠে এবং তার মনেও শান্তি ফিরে আসে। সুস্মিতা ও সঙ্গীতা তাদের মা রমিলা দেবীকে নিয়ে মনোহরপুর নামক গ্রামে বাস করত। সুস্মিতা সঙ্গীতার থেকে 10 বছরের বড় ছিল। সুস্মিতার রঘুনাথ নামক একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু রঘুনাথ একটি অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। তারপর থেকে সুস্মিতা তার মা বোনের সঙ্গেই থাকতো। সঙ্গীতা একটি কোম্পানিতে কাজ করত, সেখানে তার সুমিতের সঙ্গে আলাপ হয়। এরপর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। বেশ কিছুদিন পর, মা দিদি, তোমাদেরকে একটা কথা বলার ছিল। আমি যেখানে কাজ করি সুমিত নামের একটি ছেলেকে আমি পছন্দ করি, আর আমরা বিয়ে করতে চাই। ঠিক আছে, আমরা আগে ছেলে দেখব, তারপর আমাদের সিদ্ধান্ত জানাবো। হ্যাঁ, কালই সুমিত ওর বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। তুমি দেখবে সুমিতকে তোমাদের খুবই পছন্দ হবে। আর সুমিতের বাড়িতে ওর বাবা ছাড়া কেউই নেই। যখন কলেজে পড়তো তখনই ওর মা মারা যায়। আচ্ছা, আগে কাল আসুক, কথাবার্তা হোক, তারপর দেখছি। এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। পরের দিন সুমিত তার বাবা কুন্তলকে নিয়ে সঙ্গীতাদের বাড়িতে এসে উপস্থিত হয়। রমিলা দেবী যথাসাধ্য নিজের মেয়ের দেখাশোনার জন্য আয়োজন করেছিলেন। এরপর সকলে এক জায়গায় বসেছিল। তখন সঙ্গীতা সকলের জন্য চা জলখাবার নিয়ে আসে এবং কুন্তল বাবুকে প্রণাম করে। তখন, বাহ, আপনার বৌমা তো খুব সংস্কারী দেখতে পাচ্ছি। তা বেশ ভালো। আমার ছেলের পছন্দ তো কোনো রকমই খারাপ হতে পারে না। আর তাছাড়া আমার ছেলের পছন্দের উপর বরাবরই ভরসা আছে। হ্যাঁ দাদা, দুটো মেয়েকে সুশিক্ষা দিয়েই বড় করে তুলেছি। আজ ওরা যা কিছু সবই ঈশ্বরের কৃপা আর বড়দের আশীর্বাদেই হয়েছে। আঙ্কেল, একটা কথা বলবো? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনি সুমিতের বাবা বলে। এই বয়সে দেখছি নিজের ফিটনেসকে ভালোই ধরে রেখেছেন। হ্যাঁ দিদি, আর বলো না। বাবার খাবার দেওয়া যেমন লিমিটের মধ্যে,
তেমনই রোজ যোগা করা যায়। আর তাছাড়া বাবা নিজেকে সবসময় ফিট রাখতে পছন্দ করে। হ্যাঁ দাদা, আপনি একা মানুষ, তাও দেখছি নিজেকে খুব ভালোভাবে পরিচর্যা করে রেখেছেন, বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমার গার্জেন মিটিং এ তো আমার বাবাকে নিয়ে যেতে মাঝে মাঝে লজ্জা লাগতো। সবাই বলতো যে আমার দাদাকে নিয়ে এসেছি। আমি আর আমার বাবা বাইরে বেরোলে সকলে বলে আমরা নাকি দু ভাই। হ্যাঁ, নিজের একটু যত্ন নেই বটে। ওই কথাই আছে না, স্বাস্থ্যই সম্পদ, জান হে তো জাহান হে। এভাবেই তারা সকলেই হাসি মজা করছিল। দুটো পরিবার এমন ভাবে কথাবার্তা হাসি ঠাট্টা করছিল যে মনে হচ্ছিল না তাদের আজ নতুন আলাপ হয়েছে। এমনই সময় রমিলা দেবী বলেন, অনেক কথাবার্তা হাসি ঠাট্টা হলো, এবার আসল কথায় আসা যাক। আমাদের আপনাদেরকে খুবই ভালো লেগেছে। আপনারা খুবই তাড়াতাড়ি মানুষদেরকে আপন করে নিতে পারেন। আর সুমিতকেও আমাদের বেশ পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিনটা পাকা করে নেওয়া যাক। আমি তো প্রথম থেকেই বলছি, সঙ্গীতাকে আমার খুব ভালো লেগেছে। সঙ্গীতা আমার বাড়ির যোগ্য বৌমা হবে। হ্যাঁ, যখন সকলেরই পছন্দ, কারোর কোনো আপত্তি নেই, তাহলে আর দেরি করে লাভ নেই, শুভ কাজ বাকি রাখতে নেই। এই বলে তারা দুই পরিবার বিয়ের তারিখ ঠিক করতে থাকে। এইসবের মাঝে সুস্মিতা একটু একা একা চুপচাপ ছিল, যেটা কুন্তল বাবু অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিলেন। এভাবেই দিনক্ষণ দেখে সুমিত এবং সঙ্গীতার বিয়ের তারিখ 3 মাস পর ঠিক হয়। এরপর দুই পরিবার একসঙ্গে কেনাকাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট একসঙ্গেই করতে থাকে। আস্তে আস্তে কুন্তল বাবু সুস্মিতাকে ভালো লেগে যায়। এমনই একদিন সুমিত এবং কুন্তল বাবু সুস্মিতাদের বাড়িতে যায়। সুমিত সমস্ত ডেকোরেশন সঙ্গীতা এবং তার হবু শাশুড়িকে দেখাতে থাকে। সেখানে সুস্মিতা ছিল না। সকলের চোখের আড়ালে কুন্তল বাবু সুস্মিতাকে নিয়ে ব্যালকনিতে যায়। কি হলো আঙ্কেল, আপনি এভাবে একা একা আমাকে নিয়ে এলেন যে? আমি তো নিচেই যাচ্ছিলাম। চলুন, আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, নিচে সকলের সঙ্গে একসঙ্গে কথা বলবো। না, আসলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কেন আঙ্কেল, কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি? কিছু সমস্যা থাকলে আপনি আমাকে খুলে বলতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করব। না, কোনো সমস্যা হয়নি। আমি তোমার সঙ্গে একটু পার্সোনালি কথা বলতে চাই। আর হ্যাঁ, আমাকে তুমি আঙ্কেল বলে ডেকো না, কুন্তল বলে ডাকো। এ আপনি কি বলছেন? আপনি আমার বোনের শ্বশুর মশাই, আপনাকে আমি কি করে নাম ধরে ডাকবো? হ্যাঁ, যতই আপনাকে দেখে কম বয়সী মনে হোক না কেন, কিন্তু আপনি বয়স এবং সম্মানে আমাদের থেকে অনেকই বড়। ওইসব বাদ দাও। আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, কি বলবেন? অনেকক্ষণ থেকেই তো বলবেন বলছিলেন। আমি সমস্ত কিছুই সুমিতের মুখ থেকে শুনেছি। তুমি অল্প বয়সে স্বামী হারা হয়েছো। আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, কি আর করব, সবই ভাগ্য। আমার ভাগ্যে কম দিনই স্বামী সুখ লেখা ছিল। ভাগ্যের পরিহাস কে আর বদলাতে পারেন বলুন? কেন বলছি, ভাগ্যের পরিহাস কখনই বদলানো যায় না। কেউ চাইলেও নিজের ভাগ্য নিজের বদলাতে পারবে না। তোমার বাড়ি থেকে কি তোমার বিয়ের ব্যবস্থা করেনি? আর বিয়ে? আমাদের সমাজ যতই উন্নতি হোক না কেন, একটা বিধবা মেয়েকে সবসময় সকলে খারাপ নজরেই দেখে আসে। বিয়ে তো দূরের কথা, একটা বিধবা মেয়ের সঙ্গে কেউ ভালো করে মিশতেই চায় না। বিধবা মেয়েরা নাকি অলক্ষণে হয়। আমি ওইসব মানি না। আমি তোমার ব্যবহার, কথাবার্তা সবকিছুতেই আমি মুগ্ধ হয়েছি। আমি নিজের স্ত্রীকে হারিয়ে আমি বুঝতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যেও একজন চলে গেলে কতটা কষ্ট হয়। সে যাই হোক, আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে আপনি কি বলছেন? বিয়ে করতে চান মানে? আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? আপনি আমার বোনের শ্বশুর, এটা কখনোই সম্ভব নয়। সমাজ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, এটা আমি করতে পারবো না। আর তাছাড়া আমার বোন অনেক কষ্ট পাবে। দেখো, আমি জানি এটা তোমার কাছে খুব একটা সহজ ব্যাপার না, কিন্তু তুমি সমাজের কথা কেন ভাববে? সমাজই তো তোমাকে এক ঘরে করে রেখে দিয়েছে, আর তুমি ওই সমাজের ভয় পাচ্ছ। আর আমি ওই সমাজকে ভয় পাই না। আর সঙ্গীতা সুমিত যখন এসে সত্যিটা জানতে পারবে, তখন ওরাও আপত্তি করবে না। এভাবেই কুন্তল বাবু সুস্মিতাকে নানা রকম ভাবে বোঝাতে থাকে, কিন্তু সুস্মিতা কিছুতেই রাজি হয় না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। দুই পরিবার কাছাকাছি আসার সাথে সাথে কুন্তল বাবু ও সুস্মিতার সঙ্গে বেশি বেশি করে টাইম কাটানোর চেষ্টা করত। এভাবেই দেখতে দেখতে ধীরে ধীরে সুস্মিতা ও কুন্তল বাবুর কথায় রাজি হয়ে যায়। সঙ্গীতা এবং সুমিতের বিয়ের দিন চলে আসে। সঙ্গীত এবং সুমিতের বিয়ে সম্পন্ন হয়ে গেলে কুন্তল বাবু সুস্মিতাকে নিয়ে মণ্ডপের সামনে এসে হাজির হয়। তখন পণ্ডিত মশাই, কোথায় যাচ্ছেন? সবে তো মাত্র একটা বিয়ে সম্পন্ন করেছেন, আর একটা বিয়ে বাকি আছে। কুন্তল বাবুর এমন কথা শুনে এবং সুস্মিতা ও কুন্তল বাবুকে বিয়ের সাজে দেখে কেউই ব্যাপারটা বুঝতে পারে না। এরপর সুমিত বলে, বাবা তুমি কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া তোমরা এরকম বিয়ের সাজে এখানে এসেছো কেন?
কারণ আমার আর সম্মিতার আজ এই মণ্ডপে বিয়ে হবে। পুরোহিত মশাই, মন্ত্র শুরু করুন। কুন্তল বাবুর এরকম কথাবার্তা এবং আচরণ দেখে এভাবেই সকলে নানান রকম মন্তব্য করতে থাকে, যেটা দেখে ও শুনে সঙ্গীতা, সুমিত এবং রমিলা দেবীর খুবই রাগ হয়। এরপর কুন্তল বাবু এবং সুস্মিতার বিয়ে সম্পন্ন হয়ে যায়। তখন রমিলা দেবী বলেন, ছি সুস্মিতা, তোর কাছ থেকে এমন কাজটা আমি আশা করিনি। সত্যি, সমাজের সাথে সাথে আমিও যদি তোকে আমার ঘরে আশ্রয় না দিতাম তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। মা, আমার কথা শোনো। আসলে আমি... চুপ কর, আমি তোর একটাও কথা শুনতে চাই না। শেষে তুই তোর বোনের শ্বশুরকে বিয়ে করলি, তুই একবারও তোর বোনের কথা ভাবলি না? বেরিয়ে যা, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। রমিলা দেবী এভাবে বললে সুস্মিতা অনেক কান্নাকাটি করতে থাকে। এদিকে সুমিত এবং সঙ্গীতাও তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। তখন কুন্তল বাবু বলেন, সম্মিতা, তুমি এইভাবে কান্নাকাটি করো না, তুমি দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। চলো এখন বাড়ি চলো। এরপর সুস্মিতা কুন্তল বাবুর সঙ্গে কুন্তল বাবুর বাড়িতে আসেন। সম্মিতা, তুমি সুমন আর সঙ্গীতাকে বরণ করে বাড়ি তোলো। এখন থেকে তুমি ওদের সম্পর্কে তুমি সঙ্গীতার শাশুড়ি আর সুমনের মা হলে। না, আমার কোনো মা নেই, আর এইভাবে জোর করে কেউ আমার মায়ের জায়গা নিতে পারবে না। তোমাদের বিয়ে আমি মানি না। ছি দিদি, তোর লজ্জা করছে না? এত বড় কাণ্ড ঘটিয়ে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি, তার উপরে এখন নাটক করতে এসেছিস? যা, সরে যা সামনে থেকে। আমি এখনো মরে যাইনি, বেঁচে আছি। আর আমি যখন এ বাড়ির গার্জেন, সেহেতু আমি যখন বলেছি সেহেতু সম্মিতা তোমাদের বরণ করবে। তাতে তোমাদের ইচ্ছা থাকুক আর নাই থাকুক। কুন্তল বাবুর কথায় সুস্মিতা বরণডালা নিয়ে সুমিত এবং সঙ্গীতাকে বরণ করতে চায়। তখন সুমিত বরণডালাটিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে, বন্ধ করো তোমাদের এই সব নাটক, নাহলে আমি আর সঙ্গীতা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের এই নোংরা খেলার মাঝে আমরা থাকতে চাই না। হ্যাঁ, তোরা সবাই বড় হয়ে গিয়েছিস, তোরা চাইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস, কিন্তু তার আগে আসল সত্যটা শুনে যা। আমাদের সকলেরই জানা উচিত। কি আর বলবে আসল সত্যটা কি? আমরা কি কিছু বুঝি না ভেবেছো? তুমি দিদিকে বিয়ে করেছো তুমি দিদির রূপ দেখে, আর দিদি তোমাকে বিয়ে করেছে তোমার টাকা সম্পত্তির লোভে। না, তোমাদের এটা ভুল ধারণা। সঙ্গীতা, তুমি তো জানো তোমার দিদি কিরকম, আর তোমার দিদি সকলের কাছ থেকে, সমাজের কাছ থেকে কিরকম ব্যবহার পেতে হয়েছে। ওর কি কোনো দোষ ছিল? না, ও শুধু বিধবা বলে। আমি এই সমাজকে এটাই দেখাতে চাই, সে বিধবা বলে অপয়া নয়, অভাগা নয়, তারও নিজের ব্যক্তিত্ব জীবন আছে। আর আমিও কোনো অর্থের লোভে কুন্তল বাবুকে বিয়ে করিনি। আমার বিয়ের কথা হলে লোকে কত রকম কথা বলতো, সেটা তো তুই ভালো করেই জানিস সঙ্গীতা। আমি অল্প বয়সে বিধবা হয়েছি, এখন আমার সারা জীবন পড়ে রয়েছে। আমি কি নিজের জন্য এতটুকু ভাবতে পারি না, তুই বল? আমরা শুধু সমাজের বিরুদ্ধে গিয়ে নিজেদের কথাই ভেবেছি, এছাড়া আমরা আর কোনো অন্যায় কাজ করিনি, আমার তো মনে হয়। আর সুমিতা যদি এ বাড়িতে আসে, সবাইকে আগলে রেখে এই সংসারটা সামলে নিত, সেই জন্যই আমি ওকে বিয়ে করেছি। কুন্তল বাবু এবং সুস্মিতার মুখে এসব কথা শুনে সুমিত ও সঙ্গীতা নিজের ভুল বুঝতে পারে। এরপর তারা কুন্তল বাবুর এবং সুস্মিতার বিয়েকে স্বীকার করে নেয়। এরপর থেকে তারা চারজন সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে থাকে।